নিস্তব্ধ রজনীতে চাঁদের স্নিগ্ধ হাসি, জ্বলন্ত মিটিমিটি তারা প্রাণে ভীষণ ভালো লাগার সঞ্চার করে। সূর্য বিদায় নিয়ে পৃথিবী গাঢ় থেকে গাঢ় অন্ধকারে তলিয়ে যায়, কিন্তু আজকের রাতটি ভিন্ন। সে মোটেও অন্ধকারকে গ্রহণ করেনি। আকাশের বুকে এক ফালি চাঁদ নিয়ে নিজেকে মোহনীয় রূপে সাজিয়েছে। এই রাতটি কারো জন্য নবপ্রেমের মতোই ভালো লাগার, আবার কারো কাছে এক বিষাক্ততার নিদর্শন। কেউ দুঃখের বালুকণায় পাহাড় বানাচ্ছে, কেউ বা উষ্ণ শ্বাসে এক টুকরো সুখ খুঁজে নিচ্ছে। রাতের অনেকখানি সময় শ্বশুর জামাই গাড়িতে বসেই কাটালো। পুষ্পের বাবা স্নিগ্ধ হেসে প্রথমে সংলাপ শুরু করলেন। তুমি হয়তো ভাবছো এত রাতে তোমার সাথে আমার কি কথা থাকতে পারে, কিংবা কথা বলার জন্য এই রাত আর গাড়িকে কেন বেছে নিলাম। রাফুন ঠিক এই কথাগুলোই ভাবছিল, তবে মুখে বলল। ঠিক আছে, আপনি চলুন। মীর হোসেন গলা পরিষ্কার করে বলা শুরু করলেন। আমি এই রাত আর গাড়িতে কথাগুলো বলা উপযুক্ত মনে করছি, নিজের কমফোর্টের জন্য। দিনে তোমার কাজ থাকে, রাত ছাড়া তোমাকে পাওয়ার উপায় নেই। তাছাড়া এই মুহূর্তে কথাগুলো গাড়িতে বলাই শ্রেয়, কারণ এখানে বললে তৃতীয় কারো কান পর্যন্ত পৌঁছেবে না কথাগুলো। মীর হোসেন একটু থেমে ফের বলা শুরু করলেন। আমার মেয়েটাকে আমি ভীষণ ভালোবাসি। যখন ওর জন্ম হলো, তখন ওকে দেখেই আমার মনে প্রশ্ন জাগলো, এই ভীষণ রকম ফুলের মতো দেখতে মেয়েটির নাম কি দেওয়া যায়। আমি ওর নাম দিলাম পুষ্প। ফুলের মতোই টকটকে কোমল মেয়েটা আমার প্রাণ ছিল। ধীরে ধীরে সময়ের গতি বাড়লো। আমি চাকরির সূত্রে তেমন বাড়ি আসার সুযোগ পেতাম না। তখন সুযোগ পেতাম না, আর এখন সমস্ত সুযোগ পেয়েও বাড়িতে আসি না। পুষ্প যখন একটু বড় হলো, নাবিলের মতো সবার সাথে পাকা পাকা কথা বলতো, তখন আমি এক নারীতে আসক্ত হয়ে পড়ি। দিন দুনিয়া ভুলে ওই নারীর পেছনে ছোটা শুরু করলাম। ভুলে খেলাম আমার বাবা মা আছেন, স্ত্রী আছে, আমার ফুল আমার পুষ্প আছে। সত্য কোনোদিন গোপন থাকে না। বাড়িতে সবাই ব্যাপারটা জেনে গেল। পুষ্পর মা চুপ হয়ে চাপ হয়ে গেল। প্রথম প্রথম না বুঝলেও পরবর্তীতে আমি নিজের ভুলটা বুঝতে পারি। ততদিনে বাড়ি থেকে খবর পেলাম পুষ্পর মা ছাদ থেকে পড়ে গিয়েছে। হাসপাতালে নিয়েও কোনো লাভ হলো না। সেদিন পুষ্পর মায়ের মৃত্যু আমি মেনে নিতে পারলাম না। এতটুকু বলে থামতেই চমকে উঠল রাফুন। অকস্মাৎ এমন কিছু শুনবে ভাবতে পারেনি। চট করেই তার মস্তিষ্কে প্রশ্ন করল। তাহলে এখন যাকে পুষ্পর মা হিসেবে জানি, তিনি কে? মীর হোসেন মাথা নিচু করে জবাব দিলেন। আমার দ্বিতীয় স্ত্রী। রাফুন ইতস্ত করে প্রশ্ন করল। কিছু মনে করবেন না, উনি কি সেই নারী? মীর হোসেন তড়িৎ গতিতে মাথা নেড়ে বললেন। না, আমি আর ওই নারীর ছায়া মাড়াইনি। এখন যাকে পুষ্পর মা বলে জানো, তাকে বিয়ে করেছি পুষ্পর মায়ের অভাব দূর করার জন্য। চাকরির জন্য আমাকে কাছে পাবে না, অন্তত মা বলে তো একজন পাবে। কিন্তু পুষ্প তাকে মেনে নিতে পারলো না। নিজের মায়ের জায়গা অন্য কাউকেও সে দিল না। রাফুন একে একে হিসেব মেলালো। সেই জন্যই কি পুষ্পকে আর তার বর্তমান মাকে কখনো ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা যায়নি? পুষ্পের বাবা ফের বলা শুরু করলেন। পুষ্পর মা মারা যাওয়ার পর আমি বাড়ি আসি। মেয়েটার কান্না আমার সহ্য হয়নি। নিজেকে অপরাধী মনে হতো। কে জানে, হয়তো আমার দেওয়া ব্যথা সইতে না পেরে পুষ্পর মা নিজের জীবন নিজেই দিয়েছিল। অপরাধ বোধে আমি মেয়ের কাছে যেতাম না। পুষ্পর দরজায় দাঁড়িয়ে কাঁদতো। বড় ভাইয়ের বউ আর মা এসে কোলে তুলে ওর কান্না থামাতো। ধীরে ধীরে আমার আর পুষ্পর মাঝে দূরত্ব বাড়লো। মেয়েটা আমার সাথে স্বল্পভাষী হয়ে উঠল। পরবর্তীতে একেবারে এড়িয়ে চলতো। সবার চাপাচাপিতে আমি দ্বিতীয়বার বিয়ে করলাম। পুষ্পর আরেকটা মা আসলো, নামে মাত্র মা। সে পুষ্পর আপন মা হয়ে উঠতে পারেনি। পুষ্প তার সঙ্গে পছন্দ করত না। ধীরে ধীরে পুষ্পর মাও হাল ছেড়ে দিল। নিজের মতো করে নিজেকে নিয়ে পড়ে রইল। পুষ্পকে এতটাই ভালোবাসতাম যে দ্বিতীয়বার আর সন্তান নেওয়ার কথা ভাবিনি।
যখন আমার মনে হলো আমার মেয়েটার কাছে যাওয়া উচিত। এতদিন ভুল করে দূরে সরে রয়েছি, ততক্ষণে আমার আর আমার মেয়ের মাঝে যোজন যোজন দূরত্ব। আমি বাড়ি আসলে পুষ্প সবার সাথে বসে খেতে চায় না, আমাকে যত সম্ভব এড়িয়ে চলে। তার ছোট্ট মনে যে বিশাল অভিমান বাসা বেঁধেছে, মেয়ের অবহেলা এখন আর নিতে পারি না। তাই সুযোগ থাকলেও বাসায় আসতে চাই না। তোমাদের বিয়েতে আসার কথা ছিল আমার, সেদিন আসার পথেই একটা অ্যাক্সিডেন্ট হলো আমার। নিজের অসুস্থতা নিয়ে বিয়ে বাড়ির আমেজ নষ্ট করতে চাইনি, তাই বাড়িতে ফোন করে ব্যস্ততার বাহানা দিলাম। এই যে তোমার সামনে যদি কখনো পুষ্প আমার সাথে কথা বলে, তখন ভেবে নিবে সে পারিবারিক বিষয়গুলো সবাইকে জানাতে চায়, নিজের ব্যথাগুলো নিজের ভিতরেই পুষে রাখে, উপরে সবার সাথে স্বাভাবিক থাকতে চায়। এখন থেকে আমার মেয়ের বর্তমান আর ভবিষ্যৎ তুমি। তোমাকে কথাগুলো বলার প্রয়োজন ছিল, কারণ মেয়েটা আমার কাছ থেকে যে কষ্টগুলো পেয়েছে, আমি চাই না একই কষ্ট তোমার থেকে পেয়ে পাথর হয়ে যাক। এই মুহূর্তে আমি তোমাকে ভীষণ ভরসা করছি। আশা রাখছি জীবনের সব রকম পরিস্থিতিতে আমার মেয়ের পাশে থাকবে। রাফুন মীর হোসেনকে আশ্বস্ত করে বলল। আপনি চিন্তা করবেন না, আমি আছি ওর পাশে। মীর হোসেন প্রসন্ন হাসলেন। ঘড়িতে সময় দেখে বললেন, তোমার অনেকটা সময় লস করেছি, এবার বাড়ি ফেরা যাক। এরপর দুজনেই দুই দিকে গন্তব্যের উদ্দেশ্যে গাড়িতে চড়ল। পুষ্প যখন আজ রাফুনের রাগ ভাঙাতে এসেছিল, তখনই রাফুনের রাগ উধাও হয়ে গিয়েছিল। কিন্তু তার আরও একটু দেখতে ইচ্ছে করছিল তার বউ নামক প্রেমিকাটি তার জন্য কি কি পাগলামি করে। পুষ্প যখন ওয়েটিং রুমে বসেছিল, তখন তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়ার কারণ ছিল বটে। পুষ্প যদি একবার তাকে বের করে নিয়ে যেতে পারত, তবে সেখানেই তার মিথ্যে রাগটাও পানি হয়ে যেত। সেজন্যই আয়োজন করে পুষ্পকে বাড়িতে পাঠিয়ে দিল। অনেক রাত হয়ে যাওয়ায় এখন আর পুষ্পকে কল দিল না। ভেবে রাখলো আগামীকাল কাজ শেষে রাতে বউকে নিয়ে বের হবে, তাকে সারপ্রাইজ দেবে। আজ ঘুমাতে চলে গেল। নাস্তা শেষ করে হসপিটালের জন্য তৈরি হয়ে বাসা থেকে বের হলো রাফুন। আর সবাইকে কেমন ব্যস্ত দেখালো, সে অত ভাবলো না। এখন মূল কাজ হচ্ছে হসপিটালে যাওয়া, রোগী দেখা, পরিশেষে বউকে নিয়ে ঘুরতে বের হওয়া। পুষ্পের মেজাজ আজ বেশ ফুরফুরে। ভার্সিটি যাওয়ারও চিন্তা নেই। বন্ধুগুলো সব খাওয়া দাওয়ার জন্য সকাল সকাল উঠে বসেছে তার বাড়িতে। ইমরান পেটে হাত বুলিয়ে বলল, ভুটকি, তুই নিজে খেয়ে খেয়ে আটার বস্তা চালের বস্তা হয়ে যাবি, আমাদের কিছু খাবার দে, ক্ষুধায় পেটের চৌচির হয়ে যাচ্ছে। পুষ্প কটমট করে বলল, আলুর বস্তার 7 দাম, আটা চাউলের 1 দাম। আর কত খাবি? নিজের দিকেও তাকা, আমার দিকেও তাকা। কোন দিক থেকে আমাকে আটার বস্তা মনে হয়? রিয়াদ বলল, শালা সারাদিন খাই খাই করে, এবার খাওয়া একটু কমা। তোর এই হাতির মতো শরীর দেখলে বউ বাপ বাপ করে পালাবে। ইমরান পেটে হাত বুলাতে বুলাতে বলল, মাগো, 2টা ভাত দাও, কতটা দিন খাই না আমি। জুই একটা বালিশ তুলে বলল, এই ড্রামের পেট ফুটো করলে খাবার ছাড়া কিছুই পাওয়া যাবে না। ইমরান বিজ্ঞদের মতো বলল। নো, শুধু খাবার নয়, সাথে গুও খাবি। প্রিয়া নাক মুখ কুচকে বলল, এই হালার বরতে বাথরুমে টাঙ্কিতে আধা ঘন্টা চুবিয়ে রাখ, গু খেয়ে পেট ভরা। ইমরান কবিতা বানালো, ও গো প্রিয়া, তোমারে দেখি আমি চোখু মেলিয়া মেলিয়া, তুমি আমার জানের জান, বাকি সব থু, চলো দুজনে মিলিয়া ভক্ষণ করে ছি 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 গু। সবাই করে হেসে গড়াগড়ি খেলো। প্রিয়া কট মট করে বলল, হালা ভণ্ড, তুই গু খাবি খা, সাথে আমাকে নিমন্ত্রণ জানাস কে? ইমরান আবারও গানের সুরে বলল, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, তুমি বন্ধু মেকআপ মাখো, আমি বলেছি, শেষে মনে প্রশ্ন জাগে গুয়ের কালার কি। পুষ্প হেসে কুটি কুটি। সব পাগলদের দেখা তার সাথে। বন্ধুরা এক পাগল, বর আরেক পাগল। হাসি চেপে রাখার চেষ্টা করে পুষ্প বলল,
ভাই তোরা এবার থাম, আমি আর হাসতে পারছি না। ইমরান তুই বাইরে যা, মা চাচি কাউকে বললেই তোর ড্রাম ভর্তি করে দিবে। হসপিটাল থেকে বেরিয়ে বউকে সারপ্রাইজ দিতে রাফুন সোজা শ্বশুর বাড়িতেই গেল। সেখানে গিয়ে হতাশ হলো, তার বউ নাকি তার নানা শ্বশুর বাড়ি বেড়াতে গিয়েছে। কি আশ্চর্য, বরের মান ভাঙাতে না পেরে একেবারে নানার বাড়ি গিয়ে উঠতে হবে নাকি? না, এবার দেখছি একটা সাংঘাতিক ধোলাই দিতে হবে। রাফুন মলিন চেহারা নিয়ে বাড়ি ফিরল। রাতের খাবার খেয়ে ঘরে ফিরতেই সে সারপ্রাইজড হলো। প্রচণ্ড শখে তার মুখের বুলি উড়ে গেল। ভরকে গেল রাফুন। বিস্ময় ভাব না কাটতেই আচমকা আক্রমণে তাল সামলাতে পারল না। পুষ্প কিছু বলার সুযোগ না দিয়েই দৌড়ে এসে রাফুনকে জড়িয়ে ধরল। ধাক্কা সামলাতে না পেরে রাফুন খাটে পড়ে ভর্তা হয়ে গেল। পুষ্প ছাড়ল না, শক্ত করে জড়িয়ে ধরে বলল, ডাক্তার প্লিজ আর রাগ করে থাকবেন না। রাফুন জোরে শ্বাস নিয়ে বলল। আগে ছাড়ো। পুষ্প ছাড়ল না, বরং হাতের বাঁধন আরেকটু শক্ত করে বলল। না ছাড়বো না, আগে বলুন আপনি রাগ করে নিন। রাফুন মজার ছলে বলল, কি সাংঘাতিক, কি সাংঘাতিক পুষ্প। শ্বশুর আব্বাকে কিভাবে বলি তার মেয়ে আমাকে ছাড়া বাঁচবে না? পুষ্প মেয়েকে রাগ দেখিয়ে বলল। আপনাকে এত কথা বলতে বলিনি, আপনি আগে বলুন আমার উপর রাগ করে নিন। রাফুন বলল, আগে তো আমাকে ছাড়ো, ঘামে ভিজে আছে শরীর। আর বেশিক্ষণ এভাবে থাকলে দুর্গন্ধ ছড়াবে। ফ্রেশ হতে দাও আগে। পুষ্প সরে বসল। রাফুন বড় বড় শ্বাস নেওয়ার ভঙ্গিতে উপরে 2 হাত তুলে বলল, আজ বড় বাঁচা বেঁচে গিয়েছি, আল্লাহ রক্ষা করেছেন। এক্ষুনি বুকে পাথর চাপা পড়ে মারা যেতাম। পুষ্পের তীক্ষ্ণ চাহনি নজরে পড়তেই রাফুন ওয়াশরুমে ঢুকে পড়ল। খাটের উপর বসে পা দোলাতে দোলাতে রাফুনের অপেক্ষা করলো পুষ্প। এই ঘরটা দেখার মতো আর কিছুই নেই। আজ বিকেল থেকেই ঘরটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখা শেষ। একেবারে গোসল নিয়েই বের হলো রাফুন। চুলে তোয়ালে চালাতে চালাতে জিজ্ঞেস করলো, কি ব্যাপার বলো তো, তুমি একেবারে শ্বশুরবাড়ি, কাহিনী কি? পুষ্প ভাব নিয়েই বলল, আমার শ্বশুর বাড়ি আমি কখন আসবো না সেটা জানার আপনি কে? রাফুন কিছু বুঝে ফেলার ভঙ্গিতেই ঈশ্বর চোখ বড় করে বলল, ও, আমি তো ভুলেই গিয়েছি এটা আপনার শ্বশুরবাড়ি। তবে কৃপা করে যদি এই অধমকে কাহিনীটা বুঝিয়ে বলতেন তাহলে বড়ই উপকৃত হতাম। পুষ্প বলল, আপনি উপকৃত হলে আমার কি লাভ? আজ আঙ্কেল আন্টি রিসে গিয়ে আমাকে নিয়ে এসেছে, পরে রিসেপশন অনুষ্ঠান করা যাবে, তবে আপনাকে জানানো বারণ ছিল। রাফুন কপালে ভাঁজ ফেলে বলল, নিশ্চয়ই এই বুদ্ধি আপনার আর আপনার ননদিনীর। পুষ্প ঠোঁট টিপে হাসি থামানোর চেষ্টা করে অন্যদিকে ফিরে গেল। রাফুন মিটিমিটি হেসে পুষ্পের গালে চুমু দিয়ে বসলো। পুষ্প 2 হাতে মুখ ঢেকে বলল, খেতে আসুন, আন্টি বলে দিয়েছে আপনি আসলে খাবার দিতে। রাফুন মাথা দুলিয়ে পুষ্পের পিছু পিছু ডাইনিংয়ে গেল। খাবার সব বেড়ে রাখাই আছে। রাফুন হাত ধুয়ে বসে পড়ল। পাশের চেয়ারে টেনে পুষ্পকে ইশারা করলো বসে পড়তে। পুষ্প আমতা আমতা করে বলল, আপনি খেয়ে নিন, আমিও এই তো বসছি। রাফুন বলল, 2টো প্লেটের দরকার নেই, পাশে বসো, আমি খাইয়ে দিচ্ছি। এটা শুধু গতকাল রাতে একটু কষ্ট করে দেওয়ার জন্য পুষিয়ে দিচ্ছি। পুষ্প একটি খাবারের প্লেট ঢেকে রাখলো। এক প্লেটেই ভোজন শেষে দুজন ঘরে গেল। রাফুন একটু রোমান্টিক মুডে আছে। তখনই ঘরে প্রবেশ করলো নাবিল। খাটের মাঝখানে বসে বলল, আপু, আমি তুমি আর দুলা ভাইয়ার মাঝখানে ঘুমাবো। রাফুন হতবিহ্বল চাহনি নিক্ষেপ করে বলল, এ আবার কোথা থেকে উদয় হলো? ও আমার সাথেই এসেছে। পুষ্পের কথা শেষ হতে না হতেই নাবিল বলল, বালিশ দাও, রিসা আপুর সাথে ঘুমাবো না, সে আমাকে লজ্জার কথা বলে। রাফুন বলল, তুমি না বড় হয়ে রিশাকে বিয়ে করবে? একটু লজ্জার কথা বলে কিছু হবে না। নাবিল যাবে না বলে জেদ ধরে রইল। রাফুন দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে বলল, শালাবাবু আসার সময় পেল না, শেষমেশ আমার মনের 12টা বাজাতে তাকে এখনই আসতে হলো। রিসা রুমে ঢুকে বলল, নাবিল জামাই, আসো আসো, এত রাগ করলে তো হবে না। চলো আপু, আর দুলাভাইকে ডিস্টার্ব করা একদমই উচিত নয়। নাবিল মুখ ঝামটা মেরে পুষ্পের পেছনে লুকিয়ে বলল, তোমার সাথে যাব না, তুমি আমাকে লজ্জা কথা বলো, আমি তোমাকে বিয়ে করব না।
পুষ্প রিশাকে পাঠিয়ে দেওয়ার উদ্দেশ্যে বলল। আচ্ছা, ও ঘুমাক আমাদের কাছে। রিশা ভাইয়ের অসহায় চেহারায় নজর দিল। রাফুন ইশারায় বোঝালো, যা বোন, আমার কপালে এটাই লেখা ছিল। রিশা চলে গেল। মাঝখানে বালিশ দিয়ে নাবিল শুলো। দুপাশে রাফুন আর পুষ্প। সকালে ঘুম ভাঙতেই পুষ্প নিজেকে আবিষ্কার করলো রাফুনের পিঠের মাঝে দেওয়া অবস্থায়। রাফুন উপর হয়ে শুয়ে আছে, নাবিলের মাথা বিপরীত দিকে, পা পুষ্পের উপর। সকাল সকাল নিজেদের এই অবস্থা দেখে পুষ্প ধরেই নিল রাতে এমন উলটপালট হওয়ার সম্পূর্ণ দোষ নাবিল আর রাফুনের, কারণ সে তো রাতে উলটপালট হয়ে ঘুমায় না। রাতে খাবার টেবিলে সবাই একত্রিত হয়েছে। রাফুনের দাদি মেজো ছেলের কাছে গ্রামে ছিলেন কিছুদিন, এখন বড় ছেলের কাছে ঢাকা এসেছেন। কিছুদিন পর আবার ছোট ছেলে, আবার মেয়ের কাছে, এভাবেই সব ছেলে মেয়েদের কাছে ঘুরে ফিরে থাকছেন। নাত বউ তার পছন্দ হয়েছে, তবে খাবার টেবিলে একবার বেশ হুমকি দিলেন বাচ্চা কাচ্চা নিয়ে নিতে, নয়তো নাতিকে আরেকবার বিয়ে করিয়ে ফেলবেন। রাফুন চুপচাপ খাবার গিলছে, সে ভাবলেশীন, যেন কিছুতেই তার কানে পৌঁছায়নি। পুষ্প কটমট দৃষ্টিতে তাকালো রাফুন আর দাদি শাশুড়ির দিকে। মনে মনে দাঁত দিয়ে দুজনের হাড় মাংস চিবিয়ে খেয়ে তৃপ্তির ঢেকুর তুলছে। খাবার শেষ করেই দাদি পুষ্পকে ডেকে বসলেন নিজের ঘরে। পুষ্প খাওয়া শেষ করেই দাদির ঘরে গেল। তিনি পাশে ইশারা করে বললেন, বসো। পুষ্প বিনা বাক্য ব্যয়ে পাশে বসে পড়ল। দাদি নরম স্বরে বলল, শোনো বউ, তুমি আমার কথায় রাগ হইও না। তোমরা তো বাচ্চার কথা কইলেই রাগ হও। সংসার তোমাগো, বাচ্চাও তোমাগো, তবে জামাইরে আঁচলে বাইন্দা রাখবা। দরকার হইলে কাঁঠালের আঠা দিয়ে আটকাই রাখবা, কোনো মতেই যেন আঁচল ছিঁড়া যাইতে না পারে। রাফুন হাত তালি দিতে দিতে ভেতরে প্রবেশ করে বলল, বাহ দাদি বাহ, তুমি তো দেখছি সাংঘাতিক চিটারি করছো। চোরকে বলছো চুরি কর, গেরজ থেকে বলছো সজাগ থাক। এদিকে আমার বিয়ে দিচ্ছ, আবার তাকে আঁচলে বাধা শিখিয়ে দিচ্ছ। আমার আর বিয়ে করা হলো না। পুষ্প রোশানল দৃষ্টি মেলে বলল। বিয়ে করা ছুটাচ্ছি। রাফুন ভয় পাওয়ার ভান করে বলল, দাদি, তুমি আমার কি সর্বনাশটা না করলে? আজ রাতে আমায় খাটের বাইরে ছুঁড়ে মারবে, শুধু একটা হাঁচি আমাকে উড়িয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আমি সারা জীবন হেঁচে যাব, তাতে কার কি সমস্যা? আমি কি বলেছি নাকি আমাকে বিয়ে করুন? রাফুন আর চোখে তাকিয়ে মিটিমিটি হাসল। দাদি দুজনের কাণ্ড কারখানা দেখে ঠোঁটে ঠোঁট টিপে হাসছেন। পুষ্প দপ দপ পা ফেলে বেরিয়ে গেল। রাফুন দাদির সাথে কিছুক্ষণ কথা বলে নিজেও ঘরে ফিরল। এসেই দেখলো তার জনাবা খাটের শেষ প্রান্তে উল্টো হয়ে শুয়ে আছে। এ ধারে জীবনেও গা ঘেঁষতে আসবে না। রাফুন আস্তে আস্তে কাছে ভিড়ল। পেছন থেকেই জড়িয়ে ধরতেই ঝাঁঝালো সুর কানে বাজলো। একদম কোনো কথা নেই আপনার সাথে। রাফুন বলল, আমি তো হাসতে হাসতে দিন পার করি। যান, একটা ভালো মেয়ে দেখে বিয়ে করুন। সে কি, আমি বিয়ে করলে তুমি রাগ করবে না? পুষ্প ফোঁস করে শ্বাস ফেলে রাফুনের দিকে ঘুরল। শক্ত চোয়ালে বলল, কাল সকালে গিয়ে রামদার অর্ডার দিব। রাফুন শব্দ করে হেসে নিজের সাথে জড়িয়ে ধরে বলল, এখন থেকে পিঠে ট্যাগ লাগিয়ে ঘুরতে হবে। আমার একটা জল্লাদ বউ আছে, মেয়েরা আমার থেকে দূরে থাকুন। এ পর্যায়ে পুষ্প নিজেও হেসে দিল। শরতের স্নিগ্ধ কোমল প্রকৃতি, মেঘমুক্ত আকাশে শিমুল তুলোর মতো শুভ্র মেঘের ভেলা, দুর্বা ঘাস ভিজে ওঠে শিশির বিন্দুর ছোঁয়ায়। দূর থেকে শিউলি ফুলের সুবাস ভেসে আসে। ইদানিং পুষ্পের সময়গুলো বেশ আনন্দে কাটে। সারাদিন শাশুড়ি, ননদ, শ্বশুর এদের সাথেই সময় কাটে। রাত হলেই রাফুনের সাথে খুনসুটিতে মেতে থাকে। শুক্রবার দুজনে মিলে ঘোরাঘুরি করে, মাঝে মধ্যে রাতে লং ড্রাইভে বের হয়।